প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি, শিক্ষার্থীরা বিপাকে। স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর, দুর্নীতি বিরুদ্ধে সরকারের অবস্থান আগের চেয়েও কঠোর। চুক্তিয়া সমঝোতা স্মারকের পার্থক্য জানে না বিএনপি, বললেন ওবায়দুল কাদের। দেশকে পরনির্ভরশীল করার অভিযোগ ফখরুলের। এবার গোকাণ্ডে দুদকের অনুসন্ধান, সাদিক অ্যাগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তদন্তে কেন্দ্রীয় খামারে দুদক। টানা বৃষ্টি, পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি, সিলেটে ফের বন্যার চোখ রাঙানি, পার্বত্য অঞ্চলে ভূমিধসের শঙ্কা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ রাত 11টার একুশে সংবাদে, সাথে আছি আমি রীতা চৌধুরী। দর্শক, একুশে টেলিভিশনের সংবাদ একসাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সংবাদ আরও থাকছে। হলি আর্টিজান হামলায় নিহতদের শ্রদ্ধা ভরে স্মরণ, জঙ্গিবাদ উৎপাটনে জনগণকে সচেতন হওয়ার আহ্বান। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিমকে বৈষম্যমূলক উল্লেখ করে প্রত্যাহারের দাবিতে থেকে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তা কর্মচারীরা। এ সময় ক্লাস, পরীক্ষা ও দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকায় বিপাকে পড়েছেন শিক্ষার্থীরা। বিস্তারিত শাকির আরজু রিপোর্টে। জরুরি প্রয়োজনে ভোলা থেকে সপরিবারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে আসেন একজন শিক্ষার্থী। কাজ করতে না পেরে হতাশ হয়ে ফিরতে হয় তাকে। আমার সার্টিফিকেট হারিয়ে ফেলছি, ওই সার্টিফিকেট করার জন্য দিছি। তো এর আগে একবার আসছি, আসার পরে বললো যে হয়নি। আজকে আবার আসছি, আমি নোটিশ জানতাম না যে বন্ধ। কর্মবিরতি এবং সেটা থাকবে, কিন্তু আজকে যেহেতু বিশ্ববিদ্যালয়ের জন্মদিন, বিক্ষোভ এবং প্রতিবাদ সমাবেশটা আমরা আজকে স্থগিত রেখেছি। সোমবার সকাল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন বাতিলের দাবিতে কর্মবিরতি পালন শুরু করেন। এ সময় ক্লাস, পরীক্ষা সব বন্ধ থাকে, প্রশাসনিক ভবনও বন্ধ থাকে লাইব্রেরি। এতে বিপাকে পড়েন শিক্ষার্থীরা। সেশন জট সহ পড়াশোনার নানান ক্ষতির আশঙ্কার কথা বলেন তারা। করোনার পরবর্তী সময়ে অনেকটা সেশন জট ছিল, আবার যেহেতু ক্লাস পরীক্ষা বর্জন হলো, বন্ধ হয়ে গেল, সেক্ষেত্রে আমরা একটি অনিশ্চয়তার মধ্যে ভুগছি। যদি পরীক্ষা ক্যান্সেল হয় তাহলে নেক্সট পরীক্ষা আমাদের কবে হতে পারে, এখনো কোনো ডেট দিচ্ছে না। যে সমস্যাটা তৈরি হয়েছে এটা যত তাড়াতাড়ি ঠিক হবে তো তত তাড়াতাড়ি আমাদের ভালো। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে সর্বাত্মক আন্দোলনের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 103তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠান বয়কট করেন শিক্ষক সমিতির নেতারা। তবে শিক্ষকদের অনেকেই প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে অংশ নেন। আর সমিতির সাধারণ সম্পাদক জিনাত হুদার নেতৃত্বে একদল শিক্ষক কলাভবনের ফটকের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। প্রত্যয় জুড়ে দিয়ে, চাপিয়ে দিয়ে, সেটির ভিতরে শুভঙ্করের ফাঁকি ঢুকিয়ে তারা আমাদের বোনাস, গ্র্যাচুইটি, ভাতা কাটছেন, অর্থনৈতিকভাবে আমাদের পঙ্গুত্বের দিকে নিয়ে যাচ্ছেন। আজকের সারা বাংলাদেশে নজিরবিহীনভাবে বিশ্ববিদ্যালয়গুলো শাটডাউন হয়েছে। বাংলাদেশের ইতিহাসে এটি হয়েছে কিনা আমার জানা নেই। অবস্থান কর্মসূচিতে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক নিজামুল হক ভূঁইয়া অসুস্থতার কারণে থাকতে পারেননি বলে জানান শিক্ষকরা। এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে কর্মবিরতি পালন করছেন শিক্ষকরা। ধারাবাহিক আন্দোলনেও সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পেয়ে রোববার পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের মোর্চা বাংলাদেশ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ফেডারেশন সর্বাত্মক কর্মবিরতিতে যাওয়ার ঘোষণা দেয়। তাদের দাবি তিনটি হলো: প্রত্যয় স্কিমের প্রজ্ঞাপন প্রত্যাহার, সুপার গ্রেডে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের অন্তর্ভুক্তি এবং শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেল প্রবর্তন। শাকিরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। সর্বোচ্চ স্বচ্ছতা, নজরদারি ও যত্নের সঙ্গে সদ্য পাস হওয়া বাজেট বাস্তবায়নের জন্য সবাইকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। দুর্নীতি বিরোধী অবস্থান আরও জোরদার করতে মন্ত্রিসভার বৈঠকে আদেশও দেন সরকার প্রধান। বিস্তারিত জানাচ্ছেন ফারজানা শোভা। সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে বসে মন্ত্রিসভার নিয়মিত বৈঠক। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে এই বৈঠকে প্রযুক্তির উৎকর্ষ সাধনে
ফ্রন্টিয়ার টেকনোলজি আইন 2024 ও রপ্তানি নীতি 2024-27 খসড়ার অনুমোদন দেয় মন্ত্রিসভা। আপনারা জানেন যে প্রতি 3 বছর অন্তর অন্তর আমরা যখন রপ্তানি নীতি আমরা করে থাকি। পরে সচিবালয়ে গণমাধ্যমকে ব্রিফ করেন মন্ত্রী পরিষদ সচিব মাহবুব হোসেন। জানান, নির্দিষ্ট এজেন্ডা ছাড়াও সভায় বিভিন্ন বিষয়ে নির্দেশনা দেন সরকার প্রধান। বাজেট বাস্তবায়নে অনিয়ম ও অপচয় বন্ধের জন্য সতর্ক হওয়ার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বাজেট পাস হয়েছে, উনি এখন নির্দেশনা দিয়েছেন সকলকে যেন খুবই যত্নের সাথে, খুবই নজরদারির সাথে যেন বাজেট বাস্তবায়নটা যেন নজরদারির মধ্যে রাখে এবং দ্রুততার সাথে, নিপুণতার সাথে, স্বচ্ছতার সাথে যাতে বাজেট বাস্তবায়ন হয় সেদিকে সকলকে নির্দেশনা দিয়েছেন। মাননীয় মন্ত্রী সচিবগণকে সবাইকে বলেছেন যে এদিকে যেন সবাই মনোনিবেশ করে, এখন বাস্তবায়নে যেন আমরা সবাই মনোনিবেশ করি। প্রধানমন্ত্রীর নির্দেশে দুর্নীতি প্রতিরোধে সরকার আগের চাইতেও নজরদারি ও বিভাগীয় তদন্তের গতি বৃদ্ধি করেছে বলে জানান মন্ত্রী পরিষদ সচিব। দুর্নীতি তো সবাই করে না, একটা অফিসে সবাইকে দুর্নীতিবাজ, হাতে গোনা কয়েকজন করে, তাই না? এবং ওই হাতে গোনা কয়েকজন জন্য বাকি সবাই আপনার বিব্রত হয়, অবস্থা তাই তো দাঁড়িয়েছে, তাই না? এরকম হয়েছে না? তো সরকারের তরফ থেকে অবস্থানটা তো পরিষ্কার হয়েছে যে দুর্নীতির কোনো বিষয়ের সাথে, দুর্নীতির সাথে যারা জড়িত তাদের ব্যাপারে তারা কোনো রকম কোনো সহানুভূতির দৃষ্টিকোণ তাদের দেখানো হবে না এবং দেখানো হচ্ছে না, এটা তো আপনারা খেয়াল করেছেন। তো সেটি তো আমরা এখন অনুসরণ করছি, সেটি আমরা এখন মানে কী বলবো, খুব সিরিয়াসলি আমরা ফলো করছি। যখনই এই বিষয়টা সরকারের নজরে আসে, সরকারের তরফ থেকে কোনো প্রশ্রয় দেওয়া হচ্ছে না এবং সরকারের সকল যন্ত্র, প্রশাসন যন্ত্র এই ব্যাপারে, এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ব্যাপারে তো কেউ কখনো কোনো রকম বাধা কিংবা কোনো প্রশ্ন উত্থাপন, প্রত্যেকেই এক্ষেত্রে সরকারের সকল মেকানিজম এই দুর্নীতিবাজদের বিরুদ্ধে। বৈঠকে পদ্মা সেতু রক্ষণাবেক্ষণে একটি শতভাগ সরকারি কোম্পানি গঠনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 1000 কোটি টাকা সম্বলিত সরকারি মালিকানাধীন, রাষ্ট্র মালিকানাধীন একটি কোম্পানি হবে। ফারজানা শোভা, 21 টেলিভিশন, ঢাকা। বিএনপি সমঝোতা স্মারক ও চুক্তির মাঝে পার্থক্য বোঝে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপি কূটনৈতিক কৌশল না জেনেই কথা বলছে। পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সম্মতি ছাড়া ভারতের কেন্দ্রীয় সরকারের পক্ষে তিস্তা চুক্তি নিয়ে এগিয়ে যাওয়া কঠিন হয়ে পড়বে। মফিউর রহমানের রিপোর্ট। উপমহাদেশের প্রাচীনতম দল বাংলাদেশ আওয়ামী লীগ এর ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আলোচনা সভা। অংশ নেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহ দলের নেতারা। আলোচনা সভায় ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার ভারত সফরে দেশটির সাথে কোনো চুক্তি করেননি। কিছু সমঝোতা স্মারক সই হয়েছে, বিএনপি না বুঝেই এর সমালোচনা করছে বলে মন্তব্য করেন তিনি। এবার কিন্তু কোনো চুক্তি হয় নাই। মির্জা ফখরুল সমঝোতা স্মারক আর চুক্তি এ দুটা কি এক? পড়াশোনা করেন না, ডিপ্লোমেসির ভাষা জানেন না? জেনে নেন, সমঝোতা স্মারক আর চুক্তি এক কথা নয়। ওবায়দুল কাদের বলেন, ভারতের সঙ্গে বন্ধুত্ব আছে বলেই ছিটমহল সহ নানা অমীমাংসিত সমস্যার সমাধান করা গেছে। তিস্তা নিয়ে ভারতের কেন্দ্রীয় সরকারের সাথে কথা হয়েছে, তবে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির কারণে বাস্তবায়ন করতে দেরি হচ্ছে। কেন্দ্রীয় সরকার ইচ্ছা করলে কোন রাজ্য সরকারের অধীনের পানি অন্য দেশকে দিতে পারে না। তিস্তার পানি মূল সমস্যা হচ্ছে পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জি সরকার। এদিকে সচিবালয়ে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী বলেন, সমঝোতা স্মারকগুলো কোনোভাবেই সরকারের নতজানু পররাষ্ট্রনীতি নয়, বরং এটি উভয় দেশের জন্যই লাভজনক। এবং আমরা দেখেছি বিএনপি এবং জামাতের পক্ষ থেকেও বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অপপ্রচারে লিপ্ত হয়েছে এবং সর্বশেষে এসে গতকাল মির্জা ফখরুল ইসলাম আলমগীরও যুক্ত হয়েছেন সে অপপ্রচারে। গতকাল তিনি একটি প্রেস কনফারেন্সে যে বক্তব্যগুলো দিয়েছেন এগুলো একেবারেই অসত্য এবং ডাহা মিথ্যা কথা, এবং সমঝোতা স্মারকের সকল ধারা উনি হয়তো পড়েননি।
বা যারা এই অপপ্রচার করছেন তারা সকল ধারা পড়েননি, সকল ধারা না পড়ে না বুঝেই খণ্ডিতভাবে তারা এগুলো তুলে ধরে সাধারণ মানুষকে বিভ্রান্ত করছে। ভারতকে রেল ট্রানজিট দিলে তার দেশের নিরাপত্তায় কোনো ধরনের ঝুঁকি তৈরি করবে না বলেও দাবি করেন তিনি। মফিউর রহমান, একুশে টেলিভিশন, ঢাকা। ভারত সফরের প্রধানমন্ত্রীর করা সব চুক্তি দেশকে দ্রুত পরনির্ভরশীল রাষ্ট্রে পরিণত করবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এর আগে দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে নবগঠিত জাতীয়তাবাদী কেন্দ্রীয় আইনজীবী ফোরাম নেতাদের নিয়ে শ্রদ্ধা নিবেদন করেন মির্জা ফখরুল। পরে বলেন, দেশ নিয়ে বিএনপি নয়, ষড়যন্ত্র করে আওয়ামী লীগ। ভারতে সফরে প্রতিবেশী দেশটিকে সব দিলেও বাংলাদেশ কি পেয়েছে, এমন প্রশ্ন তুলেন ফখরুল। আজকে যে সমঝোতা চুক্তি যেটা তারা স্বাক্ষর করে এসেছে, এর মধ্যে পরিষ্কার করে বলা আছে যে এই সমঝোতাগুলো হয়েছে, এই সমঝোতাগুলোর অর্থই হচ্ছে যে অতি অল্প সময়ের মধ্যে বাংলাদেশকে তারা নির্ভরশীল করে ফেলবে ভারতের কাছে, যেটা প্রমাণিত হয়ে গেছে। আমরা যেটা বলছি সেটা আমরা সত্য কথা বলছি, আমরা কোনো ষড়যন্ত্রের কথা বলছি না। তারাই আজকে চক্রান্ত করছে যে বাংলাদেশকে পরনির্ভরশীল করে ফেলা। ছাগলকাণ্ডে আলোচিত সাদেক অ্যাগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ খতিয়ে দেখতে সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে অভিযান চালিয়েছে দুদক। দুপুরে দুদকের সহকারী পরিচালক আবুল কালাম আজাদের নেতৃত্বে 9 সদস্যের দল এই অভিযান চালায়। পরে জানানো হয় 2021 সালে মাঝামাঝি সময়ে আমদানি নিষিদ্ধ 18টি ব্রাহ্মা জাতের গরু জব্দ করা হয়। পরবর্তীতে সেই গরুগুলো সাভারে কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারে হস্তান্তর করা হয়। গরুগুলো নিলামে তুলে মাংস বিক্রি করতে ডেয়ারি ফার্ম অ্যাসোসিয়েশনের কাছে দেওয়া হয়। অভিযোগ উঠে এই গরুগুলোই পরে পাওয়া গেছে সাদেক অ্যাগ্রোতে। অভিযোগের সত্যতা যাচাই করতেই এই অভিযান বলে জানান দুদকের সহকারী পরিচালক। এগুলো নিলামের মাধ্যমে, এখানে একটা কমিটির মতামতের ভিত্তি করে নিলামের মাধ্যমে এগুলো সুলভ মূল্যে বিক্রয়ের জন্য করা হয়। মাংস বিক্রয়ের জন্য একটা নিলাম করে বিক্রয় করবে, যেগুলো কাগজপত্র আমাদের কাছে ছিল, এগুলো সবগুলো। টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে দেশ জুড়ে বাড়ছে নদ নদীর পানি। সিলেটে প্লাবিত নতুন এলাকা। রংপুরে কাউনিয়ায় পানিবন্দী 12,000 মানুষ। বেড়েছে দুর্ভোগ, হচ্ছে ফসলের ক্ষয়ক্ষতি। পাহাড় অঞ্চলে ভূমিধসের শঙ্কায় মানুষ। এদিকে নড়াইলে বজ্রপাতে মারা গেছেন 3 জন। প্রতিনিধিদের সহায়তায় রত্না জামানের রিপোর্ট। উজানের ভারী বৃষ্টিতে সিলেটের কানাইঘাটে সুরমা ও ফেঞ্চুগঞ্জের কুশিয়ারা নদীর পানি বিপদসীমার উপরে। প্লাবিত হচ্ছে জৈন্তাপুর, গোয়াইনঘাট ও কোম্পানিগঞ্জের নতুন এলাকা। এটা একটি মেরামত করা হয় না, তাহলে আমরা বন্যায় প্লাবিত হব। এই দেখতে পাচ্ছেন প্রচুর পানি, যা সময়ে সময়ে বাড়তে আছে, কমার কোনো পরিস্থিতি নেই। এই অবস্থা হয় যদি পানি বাড়ে ভাই, আমরা যাওয়া আওয়া অনেক মানুষের অসুবিধা হয়ে যাব। এখনো তো রাস্তা বন্ধ, আমরা আওয়া যাওয়া বন্ধ, বাজারহাট করা যান না, ছাত্ররা স্কুলে যেতে পারে। তবে পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতিতে জলাবদ্ধতা হয়নি বন্দরনগরী চট্টগ্রামে। খালগুলো দিয়ে পানি দ্রুত নেমে গেছে। পাহাড় ধসের শঙ্কায় নগরীর পাহাড়ি এলাকার লোকজনকে সরে যেতে বলছে প্রশাসন। তিস্তার পানি বেড়ে ঢুকেছে রংপুরে নদী তীরবর্তী ও চরাঞ্চলে। তলিয়ে গেছে বালাপাড়া ও টেপা মধুপুর ইউনিয়নের হরিচরণ শর্মা, আজমখা, পাজরভাঙ্গা, শাহবাজপুর সহ চরাঞ্চলের 11টি গ্রাম। পানিবন্দী প্রায় 12,000 মানুষ। বন্যার পানিতে তলিয়ে গেছে শত শত হেক্টর জমির ফসল। বাড়িঘর ছেড়ে বাঁধগুলোতে আশ্রয় নিয়েছে হাজার হাজার মানুষ। পানি বেড়ে যমুনার প্রচণ্ড স্রোতে সিরাজগঞ্জের পূর্ব শাহজাদপুরের 3টি ইউনিয়নে বেড়েছে ভাঙন। নিম্নাঞ্চলের কাজীপুর সদর, বেলকুচি, চৌহালি, এনায়েতপুর, শাহজাদপুরে তলিয়ে গেছে আবাদি জমি। বৃষ্টির কারণে আবার ফের বাড়ছে পানি। বর্তমান কিছু ভাঙা শুরু করছে। টানা বৃষ্টিতে রাঙামাটিতে জনজীবন বিপর্যস্ত। বেশি বিপাকে বিদ্যালয় ও অফিসগামী লোকজন। বৃষ্টি পড়লে যে আশ্রয়খানা যাইতে হয় আমাদের, বউ বাচ্চা নিয়ে, গরু ছাগল নিয়ে আশ্রয়কেন্দ্র যাইতে হয় প্রতি বছরে। পাবলিসিটি করিডোরে আঙ্গুরের আশ্রয়কেন্দ্র রাখে। 268টি আশ্রয়কেন্দ্র খুলে পাহাড়ের পাদদেশে ঝুঁকিতে বসবাসকারীদের সেগুলোতে চলে যেতে বলছে প্রশাসন। পূর্ণ প্রস্তুতি আমাদের আছে এবং অন্যদেরকে আমরা সেভাবে নির্দেশনা দিয়েছি, তারা যেন পূর্ণ প্রস্তুতি রাখেন। নড়াইলের কলোরা ইউনিয়নের রামনগর চরে
বজ্রপাতে 3 জনের মৃত্যু হয়েছে। শূকর চড়ানোর পর তারা সবাই খোলা মাঠে ঘুমিয়েছিলেন। রত্না সামান, 21 টেলিভিশন। এদিকে মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী ঢাকা সহ সারা দেশে 5 জুলাই পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস। সমুদ্র বন্দরগুলোকে দেয়া হয়েছে 3 নম্বর সতর্কতা সংকেত। আবহাওয়া অফিস জানিয়েছে সৃষ্ট লঘুচাপের প্রভাবে গত 3 দিন ধরে বৃষ্টিপাত বেড়েছে। আগামী কয়েকদিন ভারী থেকে মাঝারি ও গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতের ধারা চলমান থাকবে। 5 জুলাই পর পরিমাণ কমে এলেও জুলাই মাস জুড়েই থাকবে বৃষ্টি। এ সময় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। এছাড়া ভারী বর্ষণের ফলে সিলেট, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে হতে পারে ভূমিধস। 4 বা 5 তারিখের পর থেকে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে যেতে পারে। দেশের কোনো কোনো অংশে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে, অস্থায়ীভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। তাছাড়া দেশের আকাশ মেঘলা থাকবে, কোথাও কোথাও হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হবে, কোথাও কোথাও মাঝারি ধরনের বৃষ্টি হবে। নিচ্ছি সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও থাকবে। ইউনিয়ন পরিষদের প্রশাসক নিয়োগের বিধান রেখে বিল পাস। বিচারিক কাজে অডিও ভিজুয়াল মাধ্যম ব্যবহার, সুপ্রিম কোর্টের নির্দেশনা আজও উপেক্ষিত। আবার আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। ফুলেল শ্রদ্ধায় স্মরণ করা হলো দেশের ইতিহাসের সবচেয়ে বড় জঙ্গি হামলায় নিহতদের। গুলশানের হোলি আর্টিজান বেকারি বাড়িটিতে গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন ভারত, জাপান, ইতালি ও যুক্তরাষ্ট্র দূতাবাসের কূটনীতিকরা। এদিকে জঙ্গিবাদ সমূলে উৎপাটনে সাধারণ মানুষের সচেতনতার বিকল্প নেই বলে মন্তব্য বিশিষ্টজনদের। রিপোর্টে বাকিটা জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। কার লাভ কার ক্ষতি, মানুষ হত্যা যেখানে কোনো ধর্মই সমর্থন করে না, অথচ সেদিন কি বিভীষিকা নেমে এসেছিল গুলশানের হলি আর্টিজান বেকারিতে। দেশি বিদেশি মিলিয়ে 22টি নিরীহ প্রাণ নিরর্থক ঝরে যায় অকালে। 8 বছর পর 79 নম্বর রোডের সে বাড়িতে শ্রদ্ধা জানাতে ছুটে যান নিহতদের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। জানালো শ্রদ্ধা, নীরবে স্মরণ করল প্রিয় মানুষগুলোকে। এছাড়া একই ঘটনায় নিহত 2 পুলিশ সদস্যের স্মরণে নির্মিত দীপ্ত শপথেও শ্রদ্ধা জানানো হয়। দেশে আর কখনো জঙ্গিবাদের উত্থানের সুযোগ নেই জানান আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। পরিস্থিতি এখন অনেক আমি বলবো যে অনেকটাই নিয়ন্ত্রণে। শুধু তাই না, আমি এটা দাবি করতে চাই যে বাংলাদেশ ইজ দ্য সেফেস্ট কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। এখন এই ধরনের কোনো সংখ্যা আমাদের মধ্যে নাই। আইডিয়াটা এখনও আছে, ফলে তারা অনলাইন বা বিভিন্নভাবে বিচ্ছিন্নভাবে সংগঠিত হওয়ার চেষ্টা করে। তারা এটার বিরুদ্ধে সার্বক্ষণিকভাবে ইন্টেলিজেন্স সংগ্রহ, এটি গবেষণা এবং ক্ষেত্র বিশেষে অভিযান পরিচালনা করছে, ফলে এটি পুরোপুরি নিয়ন্ত্রণে আছে। আমরা ইন্টেলিজেন্স লেড পুলিশিং করে সেটি জানতে পেরেছি এবং তাদেরকে ঠিক সেইভাবে অ্যাটাক করতে পেরেছি এবং আমরা অনেক ক্ষেত্রেই সেটি নির্মূল করতে সক্ষম। তারা এও বললেন, হলি আর্টিজান একটি জেগে ওঠার সংকেত ছিল মাত্র। জঙ্গিবাদের ঠাঁই এই বাংলার মাটিতে নাই, প্রমাণ করেছে এদেশের মানুষ। সমাজের আনাচে কানাচে ঘাপটি মেরে থাকা অপশক্তি যেন মাথা চারা দিতে না পারে, সেদিকে সজাগ থাকার দায়িত্ব প্রত্যেকটি সচেতন নাগরিকের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে হোলি আর্টিজানে হামলার মতো আর কোনো ঘটনা ঘটানোর সাংগঠনিক শক্তি জঙ্গি গোষ্ঠী নেই বলে দাবি করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট, CTTC। 8 বছর আগে ওই জঙ্গি হামলায় 24 জনকে হত্যার দায়ে কারাগারে আছে আমৃত্যুদণ্ড পাওয়া 7 জঙ্গি। তবে হাইকোর্টে পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে তাদের মৃত্যুদণ্ড চেয়ে আপিলে যাবে রাষ্ট্রপক্ষ। মোহাম্মদ কবির রিপোর্ট। 2016 সালের 1 জুলাই রাতে রাজধানীর গুলশান হোলি আর্টিজান বেকারিতে নৃশংস জঙ্গি হামলা চালায় বিপদগামী তরুণেরা। 17 বিদেশি নাগরিক সহ 20 জনকে হত্যা করে তারা। হামলা ঠেকাতে গিয়ে নিহত হন 2 পুলিশ কর্মকর্তা। পরে হাসপাতালে মারা যান হোলি আর্টিজানের 2 কর্মচারী।
ভোরে সেনাবাহিনীর কমান্ডোদের থান্ডারবোল্ট অভিযানে মারা যায় হামলায় সরাসরি অংশ নেওয়া 5 জঙ্গি। রেস্তোরাঁ থেকে উদ্ধার করা হয় জীবিত 13 জনকে। সশস্ত্র জঙ্গি গোষ্ঠী এই রেস্তোরাঁয় হামলা চালিয়েছে। আমরা শুধু এটুকু বুঝতে পারছিলাম অনেক বিদেশি এই রেস্তোরাঁর ভিতরে আটকে রয়েছে, তাদেরকে দ্রুত উদ্ধার করা জরুরি। ওই জঙ্গি হামলা ও নৃশংস হত্যার দায়ে আমৃত্যু কারাদণ্ড নিয়ে কারাবন্দী এখন জেএমবির 7 জঙ্গি। বিচারিক আদালত তাদের মৃত্যুদণ্ড দিলেও পরে সাজা কমিয়েছেন হাইকোর্ট। তবে জঙ্গিদের বিন্দুমাত্র অনুকম্পা দেখানোর সুযোগ নেই মন্তব্য অ্যাটর্নি জেনারেলের। তাদের সর্বোচ্চ সাজা নিশ্চিতে সর্বোচ্চ আদালতে আপিল করবেন রাষ্ট্রপক্ষ। মৃত্যুদণ্ড বহাল থাকাটাই আমি মনে করি যে এটা যথার্থ ছিল ওদের জন্য। তারাই কিন্তু ওদেরকে মদত দিয়েছে, তাদের অস্ত্র দিয়েছে, পয়সা দিয়েছে, তাদের সহায়তা করেছে, সব কিছু কিন্তু ওরাই, মানে মূল পরিকল্পনার অনেক অংশে ওরা ছিল এই ঘটনার, যার ফলে ওদের প্রতি বিন্দুমাত্র অনুকম্পা দেখানো আমি মনে করি সুযোগ নাই। জঙ্গি নেটওয়ার্ক ভেঙে দেওয়ায় সাংগঠনিকভাবে তাদের আর কোনো হামলা শক্তি নেই বলে জানিয়েছে সিটিটিসি। জামিনে থাকা জঙ্গিদের রাখা হয়েছে কঠোর নজরদারিতে। বিভিন্ন সময়ে তারা তাদের রিঅর্গানাইজ করার চেষ্টা করেছে, সংগঠিত হওয়ার চেষ্টা করেছে, কিন্তু আমাদের সিটিডিসি তথা বাংলাদেশ পুলিশের তৎপরতার কারণে তারা নিজেদের সংগঠিত হতে পারে নাই। তারা তাদের শনাক্ত বা সংগঠিত হওয়ার পূর্বেই আমরা তাদেরকে আইডেন্টিফাই করে আইনের আওতায় এনেছি। নতুন প্রজন্মকে জঙ্গি তৎপরতা মুক্ত রাখতে অনলাইনেও মনিটরিং করছে আইনশৃঙ্খলা বাহিনী। মোহাম্মদ কবির, 21 টেলিভিশন, ঢাকা। স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ সংশোধনী বিল 2024 জাতীয় সংসদে পাশ হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বিলটি সংসদে উত্থাপন করলে কণ্ঠ ভোটে তা পাশ হয়। এর আগে বিলটির ওপর একাধিক সংসদ সদস্যের সংশোধনী প্রস্তাব কণ্ঠ ভোটে বাতিল হয়ে যায়। বিলের ওপর আলোচনায় অংশ নিয়ে সংসদ সদস্যরা জানান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও চৌকিদাররা নামমাত্র বেতন পান। পাশাপাশি সংশোধিত বিলে ইউনিয়ন পরিষদের প্রয়োজনে প্রশাসন নিয়োগের যে বিধান রাখা হয়েছে তা গণতন্ত্রের সাথে সাংঘর্ষিক বলে উল্লেখ করেন একাধিক সংসদ সদস্য। এ সময় স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে তাদের আয় বাড়ানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান মন্ত্রী। বাংলাদেশে বিশেষায়িত অর্থনৈতিক অঞ্চল ও অফশোর ব্যাংকিং ব্যবস্থার বিনিয়োগ নিয়ে সৌদি আরবের সঙ্গে আলোচনা হয়েছে। সোমবার রিয়াদে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহানের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। 1.5 ঘণ্টার ওই বৈঠকে তেল আমদানি ক্ষেত্রে বিশেষ সুবিধা পাওয়া, জনশক্তি রপ্তানিতে স্বচ্ছতা আনতে যৌথ টাস্কফোর্স গঠন সহ দুদেশের বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের বিষয়ে আলোচনা করেন তারা। এ সময় রোহিঙ্গা প্রত্যাবাসনের সহযোগিতার আশ্বাস দেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া বৈঠকে আগামী বছর সৌদি বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কের সুবর্ণ জয়ন্তী উদযাপনে যৌথ কর্মপরিকল্পনা গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। মামলা জট কমাতে আদালতে হাজির না হয়েও অডিও ভিডিওর মাধ্যমে বিচার কাজে অংশগ্রহণের বিষয়ে সুপ্রিম কোর্টের নির্দেশনা এখনও কোনো মামলাতেই প্রয়োগ হয়নি। আইন বিশেষজ্ঞরা বলছেন, আদালতগুলোতে উচ্চগতির ইন্টারনেট সেবা, অবকাঠামো সহ অন্যান্য সুবিধা নিশ্চিত না হলে এই নির্দেশনা বাস্তবায়ন চ্যালেঞ্জের মুখে পড়বে। বিস্তারিত শাকের আরজু রিপোর্টে। মামলার বাদী বিবাদী কিংবা সাক্ষী হাজির না হওয়ায় বিচার কার্যক্রম দীর্ঘায়িত হয়, বাড়ে মামলা জট। মামলা নিষ্পত্তিতে বছরের পর বছর, যুগের পর যুগ কেটে যায়। দীর্ঘসূত্রিতায় হতাশাগ্রস্ত হন বিচার প্রার্থীরা। দেশের আদালতগুলোতে বিচারাধীন মামলা আছে প্রায় 42 লাখ। জট কমাতে বিভিন্ন সময় নানা উদ্যোগ নেওয়া হলেও নানা সংকটে আলোর মুখ দেখছে না। মামলা জট কমাতে গত বছর নিম্ন আদালতের বিচারকদের জন্য সুপ্রিম কোর্ট প্র্যাকটিস নির্দেশনা জারি করেন। ফলে আদালতে হাজির না হয়ে কারাগারে কিংবা দেশের বাইরে বসেও বিচার প্রত্যাশী বা বিচার সংশ্লিষ্টরা শুনানিতে অংশ নিতে পারবেন। হাসপাতাল, সেফ হোম, শিশু উন্নয়ন কেন্দ্র, নিরাপত্তা হেফাজত ছাড়াও অন্য যে কোনো স্থানে শুনানির ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যক্তিগণ সমন্বয়কারী হিসেবে থাকবেন। বছর পার হতে চললেও এখন পর্যন্ত একটি মামলাতেও প্রয়োগ হয়নি এই নির্দেশনা। তবে এটার অনেক চ্যালেঞ্জ রয়েছে। চ্যালেঞ্জটা হচ্ছে যে আমাদের দেশে বিচারিক আদালতগুলোতে এই ধরনের অবকাঠামো তৈরি করা প্রয়োজন। আমাদের খুব সুপার স্পিডি ইন্টারনেট প্রয়োজন।
অত্যাধুনিক যন্ত্রপাতি প্রয়োজন। একই সাথে বিচারিক আদালতের বিজ্ঞ আইনজীবী, বিজ্ঞ বিচারক এবং অন্যান্য যারা অফিসিয়াল আছে প্রত্যেকের প্রশিক্ষণের প্রয়োজন এটি পরিচালনার জন্য, যাতে তার প্রোটোকলটা মেনে গ্রহণ করেন। তবে বাধা দূর করে তথ্য প্রযুক্তির মাধ্যমে মামলা পরিচালনা করলে মামলা নিষ্পত্তির হার বাড়বে বলেই মত দিলেন অ্যাটর্নি জেনারেল। আমাদের সুপ্রিম কোর্টে আপিল বিভাগ এখন যেটা করা যায়, স্মার্ট কোর্ট করা হলো, এখন দেশের বাইরে থেকে মামলা করা যাবে, দেশের থেকে করা যাবে, যে কোনোভাবেই করা যাবে। এই বিষয়গুলো মাথায় নিয়ে যদি আমরা কোর্টগুলোকে এভাবে সাজানো হয়, এবং অনেক কোর্টে আমরা ইয়ের সময় করছি না সবাই, করোনা মহামারীর সময় তো আমরা সবাই অনলাইনে মামলা করেছি। তো এইটাকে একটু যদি আমরা ত্বরান্বিত করতে পারি এবং এটা উদ্যোগ নিয়ে যদি করা হয়, তাহলে কিন্তু আমার মনে হয় এটা কার্যকর হবে এবং এটা অনেক সুবিধা হবে মানুষের। ডিজিটাল যুগে এসে বিচার বিভাগের এই সিদ্ধান্ত যত দ্রুত সম্ভব দেশের আদালতগুলোতে কার্যকর করা না গেলে মামলা জট কমবে না বলে মত আইনজীবীদের। শাকের আরজু, একুশে টেলিভিশন, ঢাকা। নিচ্ছি আবারও সংবাদ বিরতি। যখন ফিরব তখন অন্যান্য খবরের সঙ্গে আরও যা থাকবে। বৃষ্টি মেঘের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজন, সময়োপযোগী উচ্চশিক্ষার মডেল প্রণয়নের আহ্বান। আবার আমন্ত্রণ রাত 11:21 সংবাদে। 103 বছর পূর্ণ করল বাংলাদেশের ইতিহাস ধারণকারী ঢাকা বিশ্ববিদ্যালয়। আষাঢ়ে বৃষ্টি মেদুর দিনে প্রতিষ্ঠাবার্ষিকীর নানা আয়োজন ছিল বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণ জুড়ে। টিএসসি মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবসে আলোচনায় যোগ দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। এ সময় উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট নাগরিক গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে সময়োপযোগী উচ্চশিক্ষার মডেল প্রণয়নের আহ্বান জানিয়েছেন স্পিকার শিরীন শারমিন চৌধুরী। শিউলি শবনমের প্রতিবেদন। ঢাকা বিশ্ববিদ্যালয় সবসময় হচ্ছে আমাদের জন্য একটা আবেগের নাম। তো আমরা এতদিন হচ্ছে টিভিতে দেখেছি, জিনিসটা খুব ভালো লাগতো, কিন্তু এবার প্রথম হচ্ছে একজন শিক্ষার্থী হিসেবে, একজন ঢাবিয়ান হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকী দেখছি। আমার দাদু এখানকার ফিজিক্সের ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিলেন, ডিনস অ্যাওয়ার্ড পাওয়া ছিলেন এবং এখানকার একসময় ফিজিক্স ডিপার্টমেন্টের প্রফেসর ছিলেন। আমার মা অ্যাকাউন্টিংয়ে ছিলেন। আমার মামা জলের গানে রাহুল আনন্দ, উনিও ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদে পড়েছেন। বিশ্ববিদ্যালয়ের এসব নবীন শিক্ষার্থীর মতোই অনেকেরই দাদু, মা কিংবা বাবার মতো কয়েক প্রজন্ম পড়ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। কেউ কেউ এখানে পড়ার স্বপ্ন লালন করে এসেছেন শৈশব থেকেই। শতবর্ষ পেরোনো এই বিশ্ববিদ্যালয়ের গৌরবান্বিত দিনগুলো ফিরে আসুক, শিক্ষার্থীদের এমন প্রত্যাশা বিশ্ববিদ্যালয় দিবসে। আমাদের অনেক আশা আকাঙ্ক্ষা রয়েছে, আমরা সকলেই ইতিহাসের অংশ। 103তম বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে ছাত্র শিক্ষক কেন্দ্র মিলনায়তনে তরুণ প্রজন্মের দক্ষতা বৃদ্ধিতে উচ্চশিক্ষা শীর্ষক এই আলোচনা সভা। বক্তারা বলেন, মৌলবাদ কিংবা সাম্প্রদায়িকতা প্রতিরোধ সহ যে কোনো অন্যায়ের প্রতিবাদে দেশের যে কোনো সংকটকালে লড়ে গেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। স্মার্ট বাংলাদেশ ও স্মার্ট নাগরিক হওয়ার পাশাপাশি বিশ্ব নাগরিক হিসেবে শিক্ষার্থীদের গড়ে তুলতে বিশ্ববিদ্যালয়গুলোকে উচ্চশিক্ষার পাঠ্যক্রম সময়োপযোগী করার তাগিদ দেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী। 2041-এর মধ্যে আমাদের স্মার্ট বাংলাদেশ গড়তে হবে এবং সেই স্মার্ট বাংলাদেশের যে 4টা পিলার বা স্তম্ভ, তার মধ্যে স্মার্ট সিটিজেন অন্যতম, এবং সেই স্মার্ট সিটিজেন গড়ে তোলার জন্যও আমাদের উচ্চশিক্ষাকে সেইভাবেই মডেল করতে হবে। আলোচনায় উপাচার্য জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়কে 2035 সালের মধ্যে উন্নত গবেষণামূলক প্রতিষ্ঠানে পরিণত করা সহ আন্তর্জাতিক মানের শিক্ষা দিতে এরই মধ্যে একাডেমিক ডেভেলপমেন্ট প্ল্যান প্রণয়ন করা হয়েছে। একজন শিক্ষার্থী পৃথিবীর যে কোনো প্রান্তে যে কোনো প্রতিযোগিতায় ইন্টারন্যাশনালাইজেশনের যোগ্য অংশগ্রহণ করে সে চাকরির সুযোগ করে নিবে, চাকরির সুযোগ পাবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা হওয়া উচিত সেরকম। আর সে আলোকেই আমরা ইন্টারন্যাশনালাইজেশনকে গুরুত্ব দিয়ে আমাদের কারিকুলামগুলোকে দেখতে চাই। এদিকে বিশ্ববিদ্যালয় দিবস পালন উপলক্ষে সর্বজনীন পেনশন ব্যবস্থা প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক কর্মকর্তাদের সর্বাত্মক কর্মবিরতি কিছু সময়ের জন্য বন্ধ রাখা হয়। শিউলি শবনম, একুশে টেলিভিশন, ঢাকা। বর্ণাঢ্য আয়োজনে উদযাপন করা হয় কোচ কাঞ্চন একাডেমির 7ম বর্ষের পদার্পণ অনুষ্ঠান। রাজধানীর একটি কনভেনশন সেন্টারে অন করি হ্যাপিনেস, ভালো রাখি বাংলাদেশ শীর্ষক অনুষ্ঠানে আয়োজন করা হয়। হ্যাপিনেস সেলিব্রেশন উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির কর্ণধার ইলিয়াস কাঞ্চন।
এ সময় 10 মিনিটস স্কুলের প্রতিষ্ঠাতা আয়মান সাদিক এবং ক্যারিয়ার অ্যান্ড প্রফেশনাল ট্রেনার গোলাম সামদানি ডন উপস্থিত ছিলেন। 10 লাখ উদ্যোক্তাকে বিনামূল্যে প্রশিক্ষণে ঘোষণা দেন কোচ কাঞ্চন। ইতোমধ্যে 50,000 উদ্যোক্তাকে হ্যাপিনেস, ব্রেইন মাস্টারিং সহ বিভিন্ন প্রশিক্ষণ দিয়েছে প্রতিষ্ঠানটি। বাণিজ্য সংবাদ। আকিজ ভেঞ্চার গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান আকিজ স্পোর্টসের শোরুম উদ্বোধন হয়েছে আজ। রাজধানী বনশ্রীতে শোরুমের উদ্বোধন করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান শেখ শামীম উদ্দিন। মানসম্পন্ন স্পোর্টস গিয়ার ও সরঞ্জাম সরবরাহের লক্ষ্য নিয়ে আকিজ স্পোর্টসের যাত্রা শুরু বলে জানিয়েছেন তিনি। শিগগিরই সারা দেশের জেলা পর্যায়ে শোরুম খোলার পরিকল্পনা রয়েছে কোম্পানিটির। শোরুমে আকিজ বাইসাইকেল, সাইকেল অ্যাক্সেসরিজ, ক্রিকেট, ফুটবল, টেনিস ও অন্যান্য সকল খেলার সকল সরঞ্জাম সুলভ মূল্যে ক্রয় করতে পারবে গ্রাহকরা। অনুষ্ঠানে আকিজ স্পোর্টসের অপারেশন ডিরেক্টর জয়নুল আবিদিন সহ অন্যান্যরা কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বন্দরনগরী চট্টগ্রামের সড়কে চালু হয়েছে শীতাতপ নিয়ন্ত্রিত চট্টলা ঢাকা এক্সপ্রেস বাস সার্ভিস। বিকেলে আগ্রাবাদের একটি হোটেলে এর উদ্বোধনী করেন সিটি মেয়র রেজাউল করিম চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়, নিটল নিলয় স্পোর্টসের মহাব্যবস্থাপক SM আতিকুর রহমান এবং BRTA চট্টগ্রামের পরিচালক মাসুদ আলম। সকাল 7:30 থেকে রাত 8টা পর্যন্ত নগরী কাপ্তাই রাস্তার মাথা থেকে পতেঙ্গার কাঠগড় পর্যন্ত টাটা কোম্পানি AC বাস চলবে। প্রত্যয় পেনশন স্কিম বাতিলের দাবিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীদের কর্মবিরতি, শিক্ষার্থীরা বিপাকে। স্বচ্ছতার সঙ্গে বাজেট বাস্তবায়নের নির্দেশ প্রধানমন্ত্রীর, দুর্নীতি বিরুদ্ধে সরকারের অবস্থান আগের চেয়েও কঠোর। চুক্তিয়া সমঝোতা স্মারকে পার্থক্য জানে না বিএনপি, বলেন ওবায়দুল কাদের। দেশকে পরনির্ভরশীল করার অভিযোগ ফখরুলের। এবার গোকাণ্ডে দুদকের অনুসন্ধান, সাদিক অ্যাগ্রোকে অনৈতিক সুবিধা দেওয়ার অভিযোগ তদন্তে কেন্দ্রীয় খামারে দুদক। টানা বৃষ্টি, পাহাড়ি ঢলে বাড়ছে নদ নদীর পানি, সিলেটে ফের বন্যার চোখ রাঙানি, পার্বত্যাঞ্চলে ভূমিধসের শঙ্কা।